আচ্ছা, যারা আমার ভিডিও দেখেন তাদের কি কখনো আমার মধ্যে কিছু অলৌকিক বিষয় রয়েছে এমন মনে হয়েছে? মানে ধরুন, এই এখন আমি আপনাদের সামনে কথা বলছি, এই কথা বলতে বলতে হঠাৎ যদি আমি আপনাদের সামনে থেকে গায়েব হয়ে যাই, তাহলে কি আপনারা ভয় পাবেন বা চমকে যাবেন? এরকমই একটি অলৌকিক কাহিনী সংকলন নিয়ে আজকের আলোচনা। বন্ধুরা, আজকে আমি বুকফার্ম থেকে প্রকাশিত হওয়া একটি নতুন বই অদ্ভুতুরে ভাতের হোটেলের পাঠ্য প্রতিক্রিয়া নিয়ে হাজির হয়েছি। লেখক নিয়াজ মেহেদি। কেমন হয়েছে বইটি সেটা নিয়ে আলোচনা শুরু করার আগে এই কাহিনীর সারাংশ আমি একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। গল্পের মেইন চরিত্র আওলাদ মিয়ার একটা ভাতের হোটেল রয়েছে, কিন্তু আর 5টি ভাতের হোটেলের থেকে এটা আলাদা। তার কারণ এই আওলাদ মিয়া বছরের একটি বিশেষ দিনে সম্পূর্ণ অচেনা 6 জন মানুষদের নিয়ে সেই হোটেলে গল্পের আড্ডা বসান, যার শুধু দুটো শর্ত থাকে। সেটা হলো গল্পটি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স হওয়া চাই, আর বিষয় হতে হবে ব্যাখ্যাতীত সুপারন্যাচারাল অর্থাৎ অলৌকিক। কিন্তু সবথেকে বড় প্রশ্ন হচ্ছে, এমন অদ্ভুত শর্ত কেন রেখেছেন আওলাদ মিয়া? তিনি কি কোনো বিশেষ একটি গল্পের সন্ধানে রয়েছেন? আসলে তার উদ্দেশ্য কি জানতে হলে পড়তে হবে এই অদ্ভুতুরে ভাতের হোটেল বইটি। কিন্তু আদৌ কি এই বইয়ের পিছনে সময় দেওয়া উচিত হবে? আসুন আলোচনা করে নেওয়া যাক। এই বইতে রয়েছে 5টি কাহিনী, যার মধ্যে রয়েছে 4টি উপন্যাসিকা এবং একটি বড় গল্প। কোন কাহিনী পড়তে কেমন লাগলো, তার পজিটিভ দিক বা নেগেটিভ দিক কি লেগেছে, তা আমি ইন্ডিভিজুয়ালি আলোচনা করছি। প্রথম কাহিনী হচ্ছে অদ্ভুতুরে ভাতের হোটেল। এই গল্পের কথক অরিন্দম দে, যে কিনা ঘটনাচক্রে আওলাদ মিয়ার হোটেলে আসে এবং সেখানে তার সাথে আসে আরও 5 জন অচেনা ব্যক্তি, যারা নিজেদের সাথে ঘটা অলৌকিক আখ্যান শোনায়। কোনো কাহিনী নিয়ে যায় অতীতের কোনো অভিশাপের দিকে, কোনো কাহিনী নিয়ে যায় আবার সমান্তরাল কোনো পৃথিবীতে, আবার কোনো কাহিনী শোনায় ভৌতিক কাহিনী, আবার কোনো কাহিনী বর্ণনা করে নৃশংসতার অলৌকিকতাকে। কিন্তু সবার শেষে থাকে সেই প্রশ্নের উত্তর, যেখানে আমরা জানতে পারি আওলাদ মিয়া আসলে কী চায়। এই কাহিনী পড়তে পড়তে আমার অনেকটা সেই রামগোপাল বর্মার সিনেমা ডরনা মানাহের কথা মনে পড়ে গেছিল, যেখানে সব বন্ধুরা একটা নির্জন জায়গায় আটকে পড়ে এবং সবাই বিভিন্ন অলৌকিক বা ভয়ের গল্প শোনায়। যারা অনেক বই পড়তে ভালোবাসেন তাদের কাছে কিছু কাহিনীর এন্ডিং প্রেডিক্টেবল বলে মনে হতে পারে, কিন্তু কিছু কাহিনী পড়তে রীতিমতো শিহরণ লাগবে বলেই আমার মনে হয়েছে। ওভারঅল এই উপন্যাসিকাটি পড়ে আমার বেশ ভালোই লেগেছে। দ্বিতীয় কাহিনী হচ্ছে মর্কট মঞ্জিল। আমরা জানি মর্কট মানে হচ্ছে বানর বা বাদর। এই কাহিনী হচ্ছে একটি বাদরের কাহিনী। হ্যাঁ, এটা পুরোটাই একটা বাদরের কাহিনী, যে কিভাবে গাছপালার জঙ্গল থেকে কংক্রিটের জঙ্গলে এলো এবং এসে, না, এর থেকে বেশি বললে স্পয়লার হয়ে যেতে পারে। এখানে বেসিক্যালি শেষে এসে রয়েছে একটি ভয়ানক টুইস্ট। সেটা যদি কোনোভাবে সত্যি হয়ে যায়, তাহলে মানবজাতি যে কতটা সংকটের মুখে দাঁড়িয়ে রয়েছে ভাবতে গেলেই শিউরে উঠছে আমার শরীর। এই কাহিনীটি পড়ে শেষে এসে আমার রীতিমতন শিহরণ ফিল হয়েছে। যদিও এই কাহিনীর টুইস্ট আমি আগেই প্রেডিক্ট করে ফেলেছিলাম, তা সত্ত্বেও বলবো কাহিনীটা পড়তে আমার ভালোই লেগেছে। তৃতীয় কাহিনী হচ্ছে মরুয়ার দেহ আবিষ্কার। আওলাদ মিয়ার মেয়ে শুয়ে রয়েছে মৃত্যুশয্যায়। সেখানকার সমস্ত ডাক্তার, বৈদ্য, ওঝা, গুণিন সকলেই জবাব দিয়ে দিয়েছে। বড় শহরে নিয়ে গিয়ে অনেক টাকা খরচ করেও আওলাদ মিয়ার মেয়ে সুস্থ হয়ে বেঁচে ফিরতে পারবে কিনা ঠিক নেই। এই মেয়েকে বাঁচাতে পারে মরুয়ার দহ নামে একটি অলৌকিক জায়গার জল, যার মধ্যে রয়েছে স্বল্পমৃত ব্যক্তিকেও সম্পূর্ণভাবে ঠিক করে দেওয়ার শক্তি। কিন্তু সমস্যা হলো, এই মরুয়ার দহের বিষয়ে জানতে পারা যায় শুধুমাত্র কিংবদন্তিতে, যার আদৌ কোনো অস্তিত্ব আছে কিনা ঠিক নেই। কিন্তু আওলাদ মিয়ার প্রাণের চেয়েও প্রিয় মেয়েটিকে বাঁচানোর জন্য যেতেই হবে সেই মরীচিকার পেছনে, এবং ফিরে আসতে হবে মাত্র 3 দিনের মধ্যে, না হলে তার মেয়েকে বাঁচানো যাবে না। আওলাদ মিয়া কি 3 দিনের মধ্যে পারবে সেই রহস্যময় মরুয়ার দেহ খুঁজে বের করে তার থেকে জল নিয়ে এসে মেয়েকে সুস্থ করতে? এই সংকলনে আমার পড়া সব থেকে বেস্ট উপন্যাসিকা এটিকেই মনে হয়েছে, কারণ এই কাহিনীর মধ্যে রয়েছে আবেগ, লড়াই, দৃঢ় সংকল্প, কামনা, বাসনা, জিঘাংসা, বিশ্বাসঘাতকতা এবং সর্বোপরি বিশ্বাস। আর হ্যাঁ, অলৌকিকতা তো আছেই, সেটা তো বলাই বাহুল্য। যাই হোক, সব মিলিয়ে দ্রুতগতির এক দুর্দান্ত রাইড হচ্ছে এই উপন্যাসিকা। চতুর্থ কাহিনী হচ্ছে পয়সা টকিজ। পয়সা টকিজ নামে একটি সিনেমা হলে একটি অলৌকিক ঘটনার মাধ্যমে আরও কিভাবে একটি রহস্যের সমাধান হয়, সেটা এই কাহিনীর মূল উপজীব্য। এটি একটি বড় গল্প এবং এই কাহিনীর সংকলনের সব থেকে দুর্বল কাহিনী মনে হয়েছে আমার, কারণ এখানে মূল যে কাহিনী সেটাতে সময় খুব কম দেওয়া হয়েছে, তার থেকে বেশি আশেপাশের বিবরণের সময় বেশি দেওয়া হয়েছে বলেই আমার মনে হয়েছে। এবার আসে এই সংকলনের শেষ উপন্যাসিকা বাউরা কর্তার বন্ধুর বিষয়ে। আওলাদ মিয়া আসে
ওয়াজেদ সাহেব নামে একজন অভিজাত মানুষের বাড়িতে। সেই বংশে পুরুষরা নাকি যখনই কোনো প্রাণঘাতী বিপদের মধ্যে পড়ে যায় তখনই তাদের বাঁচাতে এসে কোথা থেকে যেন আবির্ভূত হয় এক রহস্যময় মানুষ, যাকে তারা সবাই সাইদুল ভ্যাবলা বলে ডাকে। কিন্তু কে এই রহস্যময় মানুষ, আর কেনই বা সে সবসময় তাদের বিপদের সময় এসেই হাজির হয়ে তাদের বাঁচায়? ওয়াজেদ সাহেবের বংশের এক অদ্ভুত ইতিহাসের সাক্ষী এই কাহিনী। এই কাহিনীর মধ্যে রয়েছে ইতিহাসের অনেকগুলি অধ্যায়। পলাশীর যুদ্ধ থেকে শুরু করে সন্ন্যাসী বিদ্রোহ থেকে শুরু করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংগ্রাম পর্যন্ত রয়েছে এই কাহিনীতে। আর শুধু তাই নয়, প্রকৃতির রোশানলে পড়লে মানুষ যে কতটা অসহায় হয়ে যেতে পারে তারও এক মর্মস্পর্শী উপাখ্যান এই কাহিনী। এবং সবশেষে রয়েছে ভালোবাসারও এক টুকরো ছোঁয়া। ঘটনাবহুল এই উপন্যাসিকাটি এই সংকলনের সব থেকে বড় কাহিনী। ওভারঅল পড়তে ভালোই লেগেছে, তবে কিছু জায়গাতে মনে হয়েছে বেশ কিছু তথ্য ডাম্পিং করা হয়েছে, যার সাথে কাহিনী বা কাহিনীর আবহ তৈরির সাথে কোনো যোগাযোগ নেই। সেই জায়গাগুলো একটু এডিট করলে এই কাহিনীর গতিময়তা আরও বাড়ত বলেই আমার মনে হয়েছে। এবারে আসি বইটির প্রোডাকশন কোয়ালিটির দিকে। বইটি প্রকাশিত হয়েছে বুকফার্ম পাবলিকেশন থেকে। বইটিতে মোট 260টি পেজ রয়েছে। আমার বইটির মুদ্রিত মূল্য রয়েছে 399 টাকা। বইটি হার্ড বাইন্ডিংয়ে রয়েছে এবং দাম অনুযায়ী এই বাইন্ডিং আমার দারুণ লেগেছে। বইটির ওপরে একটি ডাস্ট জ্যাকেট রয়েছে, যেটার উপরের ডিটেইলিং আমার ব্যাপক লেগেছে এবং এই ডাস্ট জ্যাকেট আবার খোলাও যায়। ডাস্ট জ্যাকেটের নিচে যে হার্ড কভার রয়েছে তাতেও ডাস্ট জ্যাকেটের প্রচ্ছদটি দেওয়া হয়েছে। সেই দিক থেকে পাবলিকেশন হাউস কোনোরকম কোনো কার্পণ্য করেনি। বুকফার্ম থেকে বইটি প্রকাশিত হয়েছে, তাই এর পেজ কোয়ালিটি আর প্রিন্টিং কোয়ালিটি নিয়ে আলাদা করে কিছু বলার নেই। অ্যাজ ইউজুয়াল সেটাও দুর্দান্ত। যে ধরনের ফন্ট সাইজ এখানে ইউজ করা হয়েছে তা পড়তে আমার কোনো সমস্যা লাগেনি। এবারে নেক্সট যেটা বলার সেটা হলো প্রচ্ছদ নিয়ে। বইটির প্রচ্ছদ করেছেন অর্ক চক্রবর্তী এবং ওনার করা এই প্রচ্ছদ আমার অসাধারণ লেগেছে। এই প্রচ্ছদের কারণেই এই বইয়ের উপর নজর পড়ছে আরও বেশি এবং তারপরে এর ব্লাড পড়ে যে কোনো সাহিত্যপ্রেমীর এই বই নিতে ইচ্ছা করবেই। সেই দিক থেকে অর্কবাবুর কাজ একেবারে 10 on 10। এবারে আসি অলঙ্করণের বিষয়। এই বইতে রয়েছে বেশ কিছু অলঙ্করণ যেগুলি করেছেন গৌতম কর্মকার। অলঙ্করণগুলিও আমার বেশ ভালো লেগেছে এবং গল্পের বিষয়গুলিকে খুব সুন্দর করে দৃশ্যায়ন করিয়েছে। সেগুলো তো অলরেডি আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম গল্পগুলো নিয়ে আলোচনা করার সময়। তাই গৌতম বাবুকে এত ভালো ভালো অলঙ্করণ করার জন্য ধন্যবাদ জানাতে চাই। বইটি প্রুফ রিডিং আমার খুবই ভালো লেগেছে, কারণ 2-3টি জায়গা ছাড়া সেরকম বানান ভুল বা মুদ্রণ প্রমাদ আমার চোখে ধরা পড়েনি। এবার এই সংকলনের কিছু নেগেটিভ বিষয়ে বলতে চাই। ইন্ডিভিজুয়ালি অলরেডি বলেইছি, তাও একদম ওভারঅল আমি একটা বলতে চাইছি। সেটা হলো কিছু কিছু কাহিনীতে বেশ কিছু ইনফো ডাম্পিং আছে যা গল্পের গতিকে রুদ্ধ করেছে বলে আমার মনে হয়েছে। সেই জায়গাগুলিকে অ্যাভয়েড করা গেলে হয়তো ভালো হতো। আর হ্যাঁ, বেশ কিছু জায়গাতে যেহেতু আঞ্চলিক কথার প্রয়োগ করা হয়েছে, সেই জায়গাগুলির কথোপকথন বেশ কিছু জায়গায় পড়তে আমার একটু কষ্ট হয়েছে। এমন না যে বুঝিনি, কিন্তু হ্যাঁ একটু কষ্ট হয়েছে। এটা যদিও এমন বড় বিষয় নয়, কারণ মূল গল্প বুঝতে খুব একটা অসুবিধা হয়নি, কিন্তু যেটা আমি ফিল করেছি সেটা আমি বললাম। এছাড়া আর সেরকম কোনো নেগেটিভ পয়েন্ট আমার নজরে আসেনি। এবারে উপসংহারে আসা যায়। নিয়াজ মেহেদী বাবুর লেখা এই অদ্ভুতুরে ভাতের হোটেলে যে একবার ঢুকবে সে অলৌকিক গল্পের ঘনঘটার মধ্যে হারাতে বাধ্য হবেই। তার কারণ এখানে গল্পের মধ্যে গল্প থাকলেও কখনোই মনে হয়নি যে এই একই কাহিনী তো এখনই পড়লাম। অর্থাৎ গল্পের প্লট কিন্তু রিপিট হয়নি। হ্যাঁ, কোনোটা খুবই ভালো লেগেছে, আবার কোনোটা আগের তুলনায় মোটামুটি লেগেছে, কিন্তু ওভারঅল এই কাহিনীর সংকলনটি পড়তে আমার বেশ ভালো লেগেছে এবং যে কোনো অলৌকিক সাহিত্যপ্রেমী মানুষদের এই কাহিনী আমি চোখ বুজে রেকমেন্ডেশন করতে চাই এবং করছিও। তো বন্ধুরা, এই ছিল আজকের পাঠক প্রতিক্রিয়া। আপনি যদি অলরেডি বইটি পড়ে থাকেন তাহলে আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমার এই কাজ যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং কমেন্ট করার এবং শেয়ার করার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার চ্যানেল যদি নতুন এসে থাকেন আর আমার কাজ যদি যোগ্য বলে মনে হয় তাহলে আমার চ্যানেল BM বুক রিভিউ সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।